তো সব জল্পনার অবসান, অবশেষে তৃণমূলের ১৯ জন বিদ্রোহী লোকসভা সাংসদের সই প্রকাশ্যে এসছে। অন্তত বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যম, সে সর্বভারতীয় হোক বা আমাদের রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়াতে সেই সই ১৯ জন সাংসদের, যেটা কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের নেতৃত্বে আলাদা ব্লক করতেছে, সহমত পোষণ করে একটা চিঠিতে সই করে বা রেজলিউশন করে, যেখানে ১৯ জন তৃণমূল সাংসদ যারা ২০২৪ সালে তৃণমূলের টিকিটে, তৃণমূলের সিম্বলে জিতেছিলেন, তারা মূল তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তাদের নেতা মানতে না চেয়ে যে আলাদা ব্লক করার প্রস্তুতি নিয়েছেন, সেটা কার্যত এবার বাস্তবায়িত হতে চলেছে। এবং এই তালিকায় যে নামগুলো ঘোরাফেরা করছিল মোটামুটি সেই নামগুলোই রয়েছে। তার মধ্যে বেশ কিছু চমকও রয়েছে, যেমন সেলিব্রিটি সাংসদদের মধ্যে দেবের সই রয়েছে, রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের সই, রয়েছে সায়নী ঘোষের সই। শোনা যাচ্ছে আগামী রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে এরা প্রত্যেকেই নৈশভোজে মিলিত হবেন। নৈশভোজ মানে সেখানে তো শুধু খাওয়া দাওয়া নয়, মূলত চূড়ান্ত একটা আলোচনা স্তরে যাবেন, আইনের দিকগুলো ভালো করে দেখবেন। তারপরে তারা সোমবার লোকসভায় গিয়ে স্পিকার ওম বিড়লার কাছে তাদের এই চিঠি বা রেজলিউশন তারা জমা দেবেন। সেই প্রত্যেকের সই কিন্তু এবার প্রকাশ্যে এসছে, অন্তত বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা ফলাও করে ছাপানো হয়েছে বা দেখানো হচ্ছে। আমি বিস্তারিত আলোচনায় যাব, তার আগে কোন ১৯ জন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের নেতৃত্বে এই চিঠিতে সই করেছেন, যেটা কিনা সোমবার স্পিকার ওম বিড়লার কাছে জমা দেওয়া হবে, সেই সাংসদদের নাম এবং তাদের লোকসভা কেন্দ্রগুলি একবার আপনাদের কাছে বলে দিই, তারপর আমি বিস্তারিত আলোচনায় ফিরছি। কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে স্বাক্ষর করে পৃথক গোষ্ঠী গঠনের পথে থাকা বিদ্রোহী তৃণমূল সাংসদদের যে তালিকা বিভিন্ন মাধ্যম থেকে বাইরে আসছে, তারা হলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বারাসাতের সাংসদ অর্থাৎ যার নেতৃত্বে এই নতুন ব্লক তৈরি হচ্ছে সেই কাকলি ঘোষ দস্তিদার, মথুরাপুরের সাংসদ বাপি হালদার, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, আরামবাগের সাংসদ মিতালি বাগ, ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব, ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সোরেন, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, বোলপুরের সাংসদ অসিত কুমার মাল, বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। তবে এখানে একটা ব্যক্তিগতভাবে আমি রিজয়েন্টার দিয়ে রাখতে চাইছি, এখনো পর্যন্ত আসানসোলের সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা, যার নামটা এই বিদ্রোহী সাংসদদের তালিকায় রয়েছে বা তিনি সই করেছেন বলে শোনা যাচ্ছে, তার কিন্তু বক্তব্য বাইরে আসেনি। তিনি কিন্তু এখনো বলছেন তিনি এই খারাপ সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়বেন না। ফলে যে নামগুলো এসছে সেখানে শত্রুঘ্ন সিনহা বাদে বাদবাকিগুলো কিন্তু মোটামুটি কনফার্ম বলেই মনে করা হচ্ছে। তো সব মিলিয়ে তৃণমূলের ২৯ জন লোকসভা সাংসদের মধ্যে, যার মধ্যে একজন প্রয়াত হয়েছেন, অর্থাৎ ২৮ জন লোকসভা সাংসদের মধ্যে ১৯ জনই বেসুরো, ১৯ জনই বিদ্রোহী এবং আলাদা ব্লক করতে চাইছেন। অর্থাৎ হিসাব অনুযায়ী লোকসভার মোট ২৮ জন সাংসদের মধ্যে 2/3 সংখ্যাটা পূরণ করে ফেলেছে এই নতুন ব্লক। ফলে তারা যদি এখন মূল তৃণমূল থেকে সেপারেটও হয়ে যায়, লোকসভা অধিবেশনে আলাদা বসে, যদি তারা আলাদা কক্ষ চায়, সেক্ষেত্রে দল বিরোধী কোনো আইন তাদের ওপর বর্তাবে না। এবার আসি রাজ্যসভার গল্পে। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ১৩, যার মধ্যে গত ৩ দিনে ৪ জন সাংসদ ইস্তফা দিয়েছেন। প্রথমে সুখেন্দু শেখর রায়, তারপর সুস্মিতা দেব। তিনি সাংসদ পদে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই চলে যান তাঁরই রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে এবং একটা ইঙ্গিত দেন যে নতুন করে সবকিছু শুরু করতে চান। এরপর ইস্তফা দেন আলিপুরদুয়ারের প্রকাশচিক বড়াইক, তিনিও ইস্তফা দিয়ে চলে যান বিজেপির নিশিকান্ত দুবের কাছে। এরপরের নামটি হলো কোয়েল মল্লিক। তিনি তো আগেই জানিয়ে দিয়েছেন তিনি বুঝতে পারেননি, তাকে ভুল বুঝিয়ে তৃণমূল রাজ্যসভায় পাঠিয়েছিল। তিনি রাজনীতির মানুষ নন, রাজনীতিতে থাকতেও চান না, তিনি সিনেমার জগতের মানুষ, এখন থেকে সিনেমাই করবে। ১৩ জনের মধ্যে যদি ৪ জন ইস্তফা দেয়, বাকি থাকে ৯ জন। এই ৯ জনের মধ্যেও আরও কমপক্ষে ৩ থেকে ৪ জন আগামী কিছুদিনের মধ্যেই ইস্তফা দেবে বলে শোনা যাচ্ছে। এখন আপনাদের মনে দুটো প্রশ্ন আসতে পারে, তাহলে লোকসভার যারা সাংসদ ছিলেন তারা ইস্তফা না দিয়ে তারা নতুন ব্লক করলেন কেন, আর রাজ্যসভার সাংসদরা কেন ইস্তফা দিচ্ছেন? দেখুন, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে বা রাজনৈতিক মহলে যে আলোচনাটা আমি শুনছি বা তারা যেটা বিশ্লেষণ করছে, এখন লোকসভায় একসঙ্গে ২০, ২২, ২৪ জন সবাই যদি পদত্যাগ করেন,
নতুনভাবে লোকসভার উপনির্বাচন করা এতগুলো আসনে 6 মাসের মধ্যে সহজসাধ্য ব্যাপার না, সেটা দৃষ্টিকটু। নতুন সরকার আসার পরপরই রাজ্যে ফের একটা ভোটের আবহাওয়া তৈরি হবে, সেই ঝামেলায় নাকি ঢুকতে চাইছে না বিজেপি। তাই তারা চাইছে এই সাংসদরা, এখনো তো 3 বছর তাদের মেয়াদ আছে, এরা যদি আলাদা ব্লক করে বিভিন্ন ইস্যুতে বা বিভিন্ন বিল পাসের সময় যে ভোটাভুটি হয় সেক্ষেত্রে যদি এনডিএকে সমর্থন করে তাহলে মন্দ কিসের। অন্যদিকে যদি এদেরকে ইস্তফা দিয়ে ভোটে নিয়ে যাওয়া হয় তাহলে এদের অনেককে টিকিট দিতে হবে, সেটাও রাজনৈতিকভাবে একটা সমস্যা। তো এই ঝুট ঝামেলা সম্ভবত বিদ্রোহী সাংসদরাও যেতে চাইছেন না এবং বিজেপির দিল্লির থিঙ্ক ট্যাঙ্কও যেতে চাইছে না। তাই এমনভাবে আলাদা ব্লক, এটা বিধানসভাতে ঋতব্রত সন্দীপনদের নেতৃত্বে হয়েছে, কিন্তু রাজ্যসভায় এই সমস্যাটা হওয়ার কথা না। সেখানে সাধারণ জনগণের ভোটের বিষয় নেই, বিধানসভার মধ্যে ভোট দেবেন শুধু বিধায়করাই। ফলে বিধানসভা লোকসভা নির্বাচনের মতো আলাদা করে প্রচার করা, একটা ভোট যুদ্ধের আবহাওয়া তৈরি হওয়ার প্রশ্ন নেই। রাজ্যসভা থেকে এই যারা তৃণমূলের বিদ্রোহী সাংসদরা ইস্তফা দিলেন, সেই জায়গায় আগামী কয়েক মাসের মধ্যে যদি উপনির্বাচন হয়, এখন পশ্চিমবঙ্গের শাসক দল বিজেপির যা বিধায়ক সংখ্যা, তাতে ড্যাং ড্যাং করে সব আসনেই বিজেপি প্রার্থীরা জিতবেন। এবং রাজ্যসভাতেও বিজেপির কিন্তু যথেষ্ট সংখ্যা নেই, যার জন্য বেশ কিছু বিল আটকে গেছে বা পেন্ডিং হয়ে আছে। ফলে লোকসভায় আলাদা ব্লক এবং রাজ্যসভায় নিজেদের সাংসদরা আগামী দিনে এই বিল পাসের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এবং সেই অঙ্কে লোকসভায় পৃথক ব্লক তৈরি হচ্ছে এবং রাজ্যসভায় সবাই রেজিগনেশন দিচ্ছে যাতে রাজ্যসভা উপনির্বাচনে এই আসনগুলি থেকেই বিজেপির প্রার্থীরা এমপি হয়ে সংসদে যেতে পারে। এখন বিষয় হলো, এই যে লোকসভার সাংসদদের নিয়ে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের নেতৃত্বে আলাদা একটা ব্লক কিংবা রাজ্যসভায় একের পর এক তৃণমূল সাংসদের পদত্যাগ, এটা নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া? দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়, দুতরফে, অর্থাৎ তৃণমূলের তরফে যেমন তাদের দলের টিকিটে জেতা সাংসদ বিধায়কদের গদ্দার, বেঈমান ইত্যাদি ইত্যাদি বলে সম্বোধন করা হচ্ছে, ঠিক অন্যদিকে বিজেপির যারা সাধারণ কর্মী তাদের মধ্যেও কিন্তু একটা রিপার্কেশন তৈরি হয়েছে। তারা বলছেন আমরা এতদিন ধরে এদের বিরুদ্ধেই তো লড়াই করে এসেছি, এরা তাহলে ধোয়া তুলসী পাতা কী করে হয়ে গেল? দেখুন, আমি আগেও বলেছি, এখনও বলছি, রাজনীতি কিন্তু একটা অঙ্ক বা নাম্বারের ওপর নির্ভর করে। নিশ্চয়ই রাজনীতিতে নীতি থাকবে, আবেগ থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু তার বাইরেও রাজনীতি কিন্তু নাম্বার। দীর্ঘদিন ধরে আপনি সংসদীয় রাজনীতিতে যদি ক্ষমতার অলিন্দে থাকতে চান তাহলে কিন্তু আপনাকে কিছু কৌশলী চালও চালতে হয়। সেই চালটাই হয়তো বিজেপির দিল্লি নেতৃত্ব বা থিঙ্ক ট্যাঙ্ক করে রেখেছে। একদিকে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুদের ওপর নির্ভরশীলতা কমানো, অন্যদিকে রাজ্যসভায় তাদের সাংসদ সংখ্যা আরও বাড়ানো, সব মিলিয়ে বিজেপি লং টার্ম বা দীর্ঘকালীন রাজনৈতিক চিন্তাভাবনা করে হয়তো এমন একটা পলিসি নিয়েছে। সেক্ষেত্রে হয়তো বিজেপির নিচু স্তরের বা সাধারণ কর্মী সমর্থক বা কার্যকর্তাদের মনে একটু আঘাত লাগতে পারে, কিন্তু লং টার্ম ক্ষমতায় থাকতে গেলে এই রকম রাজনৈতিক কৌশল কিন্তু বিজেপিকে নিতেই হতো এবং সেটাই তারা করেছে। এবং সেই কারণেই রাজনীতিকে বলা হয় সম্ভাবনার শিল্প। রাজনীতিতে পার্মানেন্ট কোনো শত্রু বা বন্ধু হয় না, রাজনীতি পরিস্থিতি পরিবেশ অনুযায়ী তার গতিপথ পরিবর্তন করে। এক্ষেত্রেও সেটাই হচ্ছে। যারা শুধুমাত্র আবেগ থেকে রাজনীতি করেন তাদের কাছে হয়তো খারাপ লাগছে, দুতরফাই বলছে, তৃণমূল হোক বা বিজেপির নিচু তলার কর্মী সমর্থকদের মধ্যে। কিন্তু সংসদীয় রাজনীতিতে বা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ক্ষমতায় থাকতে গেলে বা পাওয়ারে টিকে থাকতে হলে এরকম অনেক পলিসি বা অনেক কৌশলী নিতে হয়, যেটা হয়তো বিজেপি নিচ্ছে। তো দর্শক বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের কি মন্তব্য সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।